সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে। আজকে বেশ কয়েকটি বিষয়ে আলোচনা থাকবে। আপনার প্রথমে যেটি আলোচনা করবো আমরা, সেটি হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র ইলেকশন নিয়ে। কারণ এটি বেশ এখন জটিল আকার ধারণ করেছে। মামদানি তার জনপ্রিয়তার উপরে আছেন, যে কোনো জরিপে তিনি এগিয়ে আছেন এবং বেশ উৎসাহ উদ্দীপনার সৃষ্টি করেছেন তার বেস এবং অন্যান্য নতুন ভোটার যারা আছেন তাদের মাধ্যমে। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন যাতে করে মামদানি জয়ী না হতে পারে। কিন্তু কেন এটি করছেন? এবং ডেমোক্রেটসরা যারা আছেন তারাও কিন্তু মামদানিকে সহযোগিতা করছেন না, তার বিপক্ষে অবস্থান নিয়েছেন। সেটি বা কেন? এক ডেমোক্রেটস চাচ্ছেন অন্য ডেমোক্রেটসকে হারিয়ে দিতে। শুধু তাই নয়, এমনভাবে যাতে তারা করছেন যাতে রিপাবলিকানদের সাথে হাত মিলিয়ে কাজটি করছেন। খুবই ইন্টারেস্টিং অ্যান্ড অনেক প্রশ্নর জন্ম দেয় এই কাজগুলি। সেটি আমরা দেখব, সেটি আলোচনা থাকবে। এরপর যেটি আমরা আলোচনা করব সেটি হচ্ছে শি জিনপিং, মোদি এবং পুতিন। তারা সবাই ছিলেন চায়নার, মোদি ছিলেন অবশ্য সেখানে। চায়নার কয়েকদিন আগে সেপ্টেম্বর 3 তারা তাদের 80 বছর পূর্তি উপলক্ষে ব্যাপক একটি প্যারেড করেছেন। সেটি দেখার মতো একটি বিষয় ছিল। সেখানে তাদের সামরিক সক্ষমতাও তারা তুলে ধরেছেন এবং যেটি তারা করতে পেরেছেন, যে অ্যাটেনশন তারা চাচ্ছিলেন পশ্চিমা বিশ্বের কাছ থেকে, স্পেশালি আমেরিকা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে, সেটিও তারা পেয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করেছেন যে, এবং তার কথা অনুসারে বলছেন, দে ওয়ান্টেড মি টু সি ইট অ্যান্ড আই ডিড ওয়াচ ইট অ্যান্ড ইট ওয়াজ ইমপ্রেসিভ। এটা তার কথা। সেটি কেন এবং সেটির অর্থ কী দাঁড়ায়, সেটি একটি ইন্টারেস্টিং ব্যাপার। আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে চায়না ইন্ডিয়ার যে সম্পর্ক, সেটি কখনোই খুব একটা ভালো ছিল না। তার কারণ ইন্ডিয়া চায়নাকে রাইভাল মনে করেন, রিজনাল রাইভাল মনে করেন, কিন্তু চায়না ইতিমধ্যে সারপ্রাইজ করে গেছেন এবং মানে বিশ্বের পরাশক্তি হয়ে দাঁড়িয়েছেন। ইন্ডিয়া সেখানে কোথায় আছেন সেটি দেখার বিষয়। মোদি এখান থেকে কী পেলেন, স্পেশালি SCO, সাংহাই কোঅপারেশন যে অর্গানাইজেশন আছে, সেখান থেকে উনি কী পেলেন, এবং এটিতে ট্রাম্প কি আরও বিরাগভাজন হলেন কিনা। কারণ ইতিমধ্যে তাদের উপর 50% যে ট্যারিফ, সেটি এফেক্টেড হয়ে গেছে অগাস্টের 29 তারিখ থেকে। সেটি নিয়ে আলোচনা করব, সেটির অর্থ কী, এবং গাজা নিয়ে নতুন প্ল্যান, সেটি হচ্ছে গাজাবাসীকে সরিয়ে দেওয়া হবে এবং সেখানে কি করা হবে তার বিস্তারিত আমাদের আলোচনা থাকবে। বাংলাদেশে একটি খুবই ইন্টারেস্টিং ঘটনা ঘটে যাচ্ছে। ডাকসু নির্বাচন, ঢাকা ইউনিভার্সিটির যে নির্বাচন, সেটি হতে যাচ্ছে সম্ভবত সেপ্টেম্বরের 9 তারিখে। এটি বেশ উৎসাহ উদ্দীপনার মধ্যে হতে যাচ্ছে এবং সর্বদলীয় অংশগ্রহণের মাধ্যমে এটি কি বার্তা দিচ্ছে আমাদেরকে, এবং এটি আসলে কি সামনের যে ইলেকশন তারই একটি মহড়া কিনা, সেটিও আলোচনা থাকবে। এই সমস্ত আলোচনার জন্য আজ আমার সাথে যোগ দিয়েছেন হাসান ফেরদৌস, সাংবাদিক, লেখক এবং গবেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সাথে আছেন আরও প্রফেসর ডক্টর নকিবুর রহমান, ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনা থেকে। স্বাগত জানাচ্ছি আপনাকেও। আশা করি আপনিও ভালো আছেন। নকিবুর রহমান, চলুন আপনার কাছ থেকে শুরু করি। নিউ ইয়র্ক সিটি যে মেয়র ইলেকশন হতে যাচ্ছে, এরিক অ্যাডামসকে, যিনি এখনকার গভর্নর, দুঃখিত মেয়র, উনাকে ফোন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং বলেছেন, তুমি এই নির্বাচন থেকে সরে দাঁড়াও এবং যদি করো তাহলে তোমাকে একটি সরকারি জব দেওয়া হবে, তুমি একটা ফেডারেল, তোমাকে একটি পজিশন দেওয়া হবে, তোমাকে কি করতে হবে, ড্রপ আউট করতে হবে এই মেয়র ইলেকশন থেকে। কেন বলে আপনি মনে করেন? জি, অনেক ধন্যবাদ হাসান ফেরদৌস ভাই। আপনি আছেন, ইউজুয়ালি আপনি শুরু করেন, আমি আপনার কথাগুলা খুব শুনি এবং অধিকাংশ কথাই চলে আসে। তো হাবিব ভাই, আজকে প্রথমে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। তো আমি যেটা শুরু করতে চাই, যে লেটেস্ট যে পোলিং গুলো আছে, এটা পোলিং নাম্বার গুলা দিয়ে, যে টু চিন রিসার্চ পোল আজকেই যে পোলটা রিলিজ করেছে, সেখানে দেখাচ্ছে যে জোরান মামদানি 42% মতো শো করছে যে তিনি ভোট পাবেন। সেকেন্ড পজিশনে অ্যান্ড্রু কোমো 26%-এর কাছাকাছি। সো ব্যবধানটা বেশ অনেক, অলমোস্ট প্রায় আমরা যদি দেখি যে 16%-এর মতো ব্যবধান। তারপরে কার্টিস সিলভা, রিপাবলিকান ক্যান্ডিডেট যিনি, তিনি 17%-এর মতো ভোট পাবেন। এরিক অ্যাডামস, যিনি বর্তমান মেয়র, আপনি যার কথা বললেন, তিনি 10%-এর নিচে 9%-এর কাছাকাছি তিনি পোলিং করছেন, এবং একজন ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট আছেন, আরেকজন জিম ওয়ালডেন, তিনি 3%-এর মতো পাবেন।
এর বাইরে আরো কিছু পোল আছে, এআরপি, নিউ ইয়র্ক গোথাম পোলিং এবং অ্যানালিটিক্স তারা একটা পোল করেছে, সেখানেও মোটামুটি একই রকম। মামদানি পোলিং 41.8% এবং সেকেন্ড থার্ড প্রিটি মাচ সিমিলার। এর বাইরে আমেরিকান পালস রিসার্চ অ্যান্ড পোলিং নামে আর একটা সংস্থা পোলিং করেছে, তারা মামদানিকে প্রায় 36.9% বলছে যে মামদানি ভোট পাবে, কোমো ভোট 24 এর মতো, সিলওয়া 16 এবং অ্যাডামস 11। সো ইন্টারেস্টিংলি আপনি আপনার ভূমিকাতে বাংলাদেশের ডাকসু নির্বাচনের কথা বলছেন, এবং ইন্টারেস্টিংলি আমি ডাকসুর সাথে এই নিউ ইয়র্ক সিটি মেয়রের একটা প্যারালাল ড্র করি। ইন্টারেস্টিং। সো মামদানিকে অনেকেই অপছন্দ করে, কারণ ডেফিনেটলি উই হ্যাভ নিউ ইয়র্ক সিটি উইচ ইজ দ্য মোস্ট প্রোগ্রেসিভ সিটি ইন দ্য ওয়ার্ল্ড, নট শুধু আমেরিকার না, সারা বিশ্বের একটা প্রোগ্রেসিভ শহর। এবং এখানে উই হ্যাভ দ্য ড্রব্যাক অফ 9/11, যেখানে কিছু সন্ত্রাসী টুইন টাওয়ারে বিমান হামলা চালিয়েছিল, এবং এটার পরিপ্রেক্ষিতে ডেফিনেটলি আমেরিকাতে নতুন করে ইসলামোফোবিয়ার যে উত্থান ঘটেছিল, সেটা কিন্তু নিউ ইয়র্ক সিটির মধ্যেও প্রবল। এবং হাসান ভাই, আপনারা যারা নিউ ইয়র্ক সিটিতে থাকেন, আপনারা ফার্স্ট হ্যান্ড এটার উইটনেস যে কিভাবে ইসলামোফোবিয়াটা ছিল। সেই সময় আমরা দেখেছি যে অনেক মহিলা হিজাব পরে বাইরে বের হতে ভয় পেত, অনেক লোক তাদের দাড়ি রাখা নিয়ে বিব্রত হতো, দাড়ি কেটে ফেলেছে, মুসলমান নাম চেঞ্জ করে একটু আমেরিকান সাউন্ডিং নেম রেখেছিল। সেই ব্যাকড্রপে একজন মুসলমান ক্যান্ডিডেট তিনি, এবং হি ইজ নট, মানে again he is not running as a Muslim candidate, but he's not hiding his identity. তিনি কিন্তু আনঅ্যাপোলজেটিক ভাবে তার আইডেন্টিটি কে এমব্রেস করছেন। এবং নিউ ইয়র্ক সিটি হলো এমন একটা শহর, যে শহরে আমেরিকার মধ্যে সবচেয়ে বেশি ইহুদি ঘনবসতিপূর্ণ একটা শহর। শুধু তাই না, এখানে জায়নিস্টদের, শুধু ইহুদি না, জায়নিস্টদের যে প্রভাব, এর বাইরে কোনো অফিসিয়ালি এর বাইরে থাকতে পারেন না। ইনফ্যাক্ট আমরা দেখেছিলাম যে মাইকেল ব্লুমবার্গ, যিনি একজন রিপাবলিকান জিউইশ, তিনি নিউ ইয়র্ক শহরের মেয়র ইলেক্টেড হয়েছেন। সো এই ব্যাকড্রপে একজন আনঅ্যাপোলজেটিক গাজার ব্যাপারে অ্যাডভোকেসি করেন, তিনি ইসরায়েলের গাজার ভূমিকা নিয়ে তিনি সমালোচনা করেছেন। এরকম সমালোচনা করে নিউ ইয়র্ক সিটিতে মেয়র তো দূরের কথা, কাউন্সিলম্যান কিংবা ইভেন কোনো অ্যাসেম্বলিম্যান হওয়াও ডিফিকাল্ট, সেখানে তিনি এই রিস্কটা নিয়েছেন আনঅ্যাপোলজেটিক ভাবে। সো এটার ড্রব্যাকটা আমি এই জন্য বললাম যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি আপনি দেখেন যে দেয়ার ইজ সামথিং সিমিলার দ্যাট ইজ হ্যাপেনিং। ঢাকা ইউনিভার্সিটিতে এমন একটা দল এখন, মানে প্রিজাম্পটিভ উইনার, যাদেরকে ঢাকা ইউনিভার্সিটিতে নিষিদ্ধ করে রাখা হয়েছিল, এবং তাদের বিরুদ্ধে যে ক্যাম্পেইন গুলো করা হচ্ছে, এটার সাথেও ইসলামোফোবিক ক্যাম্পেইনের একটা সিমিলারিটি আছে। এখন তাকে, মামদানিকে, আমরা যে পোলের কথা বললাম, সেই পোলের আর একটা অল্টারনেটিভ হাইপোথেটিক্যাল পোলও হয়েছে, যদি সবগুলা ক্যান্ডিডেট একত্রিত হয়ে নির্বাচন করে তাহলে কি অবস্থা দাঁড়াবে। এবং পোল বলছে যে যদি এভরি আদার ক্যান্ডিডেট ড্রপস আউট বাট এন্ড্রু কোমো, তাহলে পরে এন্ড্রু কোমো 52% ভোট পাবেন, এবং মামদানি তার 42%টাই ধরে রাখতে পারবেন। সো এই কারণে বাকি ক্যান্ডিডেটদেরকে বসিয়ে নেওয়ার জন্য বিভিন্ন রকম প্ররোচনা চলছে। সো আমরা এটার পরিপ্রেক্ষিতে আপনি যেটা বললেন যে এরিক অ্যাডামসকে সরকারি একটা কাজ দেওয়া, ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে কোনো একটা কাজ দেওয়ার একটা অফার আসছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে। তারপরে সিলওয়াকেও বলা হচ্ছে যে তিনি সরে যাক, তাকেও একটা পজিশন দেওয়া হবে। তো আমরা যদি ঢাকা ডাকসু নির্বাচনের ক্ষেত্রে দেখি যে সাদিক কায়েম প্রিজাম্পটিভ উইনার, তিনি জয়ী হতে যাচ্ছেন, তার বিরুদ্ধে একটা যদি ইউনাইটেড একটা ফ্রন্ট দাঁড় করানো যায়, কোনো একটা একক ক্যান্ডিডেট, তাহলে পরে তাকে হারানো যাবে। নিউ ইয়র্ক সিটিতেও কিন্তু সিমিলার একটা লক্ষণ আমরা দেখছি। আমরা সো এখানে যদি আমরা কম্পেয়ার করি যে সাদিক কায়েম, ইফ ইউ অ্যাসিউম সাদিক কায়েম হলো এন্ড্রু কোমো, প্রভার্বিয়াল ইস্টাবলিশমেন্ট ক্যান্ডিডেট হলো ছাত্র দলের আবিদ, এটা হলো এন্ড্রু কোমো, রাইট? সো তারপরে হলো
রক্ষণশীলদের কিংবা উমামা ফাতেমা তিনি একজন পপুলার ক্যান্ডিডেট, তিনি প্রবাবলি সামবাডি লাইক সিলওয়াকে তিনি রিপ্রেজেন্ট করেন, এবং এরিক অ্যাডামস হলো আব্দুল কাদের। তো আমি যদি দেখি যে এই তিনজনকেও কিন্তু বসিয়ে একটা সাদিক কায়েমের বিরুদ্ধে ইউনাইটেড ক্যান্ডিডেট দেওয়ার কিন্তু একটা প্রচেষ্টা চলছে। ধন্যবাদ। পার্টিকুলারলি নিউ ইয়র্ক সিটিতে যদি কোনোভাবে মামদানির বিরুদ্ধে একটা ইউনাইটেড ফ্রন্ট তৈরি করা যায়, দ্যাট ইজ দ্য অনলি ওয়ে দে ক্যান, হাইপোথেটিক্যালি তারা সবগুলা, যদিও এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সবাই যদি বাও আউটও করে, অ্যান্ড্রু কোমো হ্যাজ এ ক্রেডিবিলিটি প্রবলেম, তিনি শেষ পর্যন্ত হি ওয়ন্ট বি এবল টু পুল। কিন্তু প্রবলেম হলো যে এরিক অ্যাডামস মনে করে যে তিনি জিততে পারবেন, সিলওয়া মনে করে যে হি হ্যাজ এ গুড শট এট ইট, এভরিবডি থিংকস দে গোনা উইন। ওকে, এই জন্য তারা কেউই কিন্তু ছাড় দিচ্ছেন না, যার কারণে মোটামুটি ভাবে মামদানির জয়টা নিশ্চিত হয়ে যাচ্ছে। এবং আমরা আরো দেখছি যে প্রাইমারি ক্যাম্পেইনে, কারণ প্রাইমারি ক্যাম্পেইনটা হচ্ছে হলো শুধুমাত্র ডেমোক্রেটিক বেজে, সো যে পরিমাণ প্রোগ্রেসিভ আইডিয়া নিয়ে মামদানি কথা বলছেন, যখন ওপেন ইলেকশন হচ্ছে সেখানে হি ইজ গোয়িং টু রিচ আউট টু ইভেন কনজারভেটিভ ভোটার্স অ্যাজ ওয়েল, তিনি কিন্তু তার প্রোগ্রেসিভ টোনটাকে একটু টোন ডাউন করছেন যাতে করে হি ক্যান স্টিল অ্যাপিল টু অফ হিজ কনজারভেটিভ বেস। সো ইটস ইন্টারেস্টিং। আমি যে প্যারালাল দিলাম এই প্যারালালটা এক্স্যাক্টলি হয়তো খাপে খাপে মিলে যাবে না, বাট দ্য আইডিয়া ইজ যে একটা প্রিজাম্পটিভ উইনারকে ঠেকানোর জন্য সবাই একত্রিত হওয়ার যে একটা প্রচেষ্টা, এটা বিদ্যমান। কিন্তু আমি মনে করি যে এটা খুব একটা হালে পানি পাবে না, কারণ এরিক অ্যাডামস ইজ অ্যাডামেন্ট এবং সিলওয়া তো রিপাবলিকান ক্যান্ডিডেট, সে কেন বসবে। সো ওভারঅল অল দিস ডিভিশনস ইটস অ্যাকচুয়ালি হেল্পিং জোহরান মামদানি, এবং এই কারণে তার জনপ্রিয়তা আরো বাড়ছে যে একজন, আপনি যেটা বললেন যে ইস্টাবলিশমেন্ট ডেমোক্রেটরা তাকে পছন্দ করছে না, হাকিম জেফরিজ, চাক শুমার এখনো পর্যন্ত অফিসিয়ালি এন্ডোর্স করেননি জোহরান মামদানিকে। সো এই কারণে তারাও কিছু ব্যাকল্যাশ ফেস করছেন। অনেকে বলছে যে জোহরান মামদানির কে যদি সমর্থন না করে তাহলে পরে হাকিম জেফরি উড বি প্রাইমারিড, চাক শুমার উড বি প্রাইমারি, চাক শুমারকে প্রাইমারি করা হবে, মোটামুটি এটা অনেকটাই নিশ্চিত। সো এজন্য মানে একটা ইন্টারেস্টিং একটা সিনারিও তৈরি হচ্ছে we'll see how that pans out. আমার কাছে মনে হচ্ছে যে at the end of the day still Mamdani is going to pull a win. থ্যাংক ইউ। হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছি। আমরা বেশ কবার আপনার কাছ থেকে শুনেছি যে আপনি একটি ডাইসেক্টিং একটা পরিসংখ্যান আমাদের দিয়েছেন। সেটি হচ্ছে যদি এই 3জন 4জন এরকম প্রতিযোগী না থাকে, বেশ কয়েকবার বলেছেন, সেই ক্ষেত্রে মামদানির জন্য জয়ী হওয়াটা কঠিন হবে এবং এটি হতে পারে বলে আপনি আশঙ্কা করছিলেন। এখন আমরা দেখছি সেই আশঙ্কাটি বাস্তবে রূপ নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ইনভলভ হয়েছেন, উনি একদিকে ফোন করছেন এরিক অ্যাডামসকে যাতে করে সে এই নির্বাচন থেকে বের হয়ে আসে এবং তার থেকে একটি সরকারি পদ দেওয়া হবে যদি তিনি করে থাকেন। এবং আমার মনে হয় না এরিক অ্যাডামসের খুব একটি চয়েস আছে, তার কারণ হচ্ছে যে অ্যালিগেশনগুলো তার বিরুদ্ধে আছে এটি ড্রপ করার জন্য কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তাকে সহযোগিতা করেছেন বলে নানা অ্যালিগেশন আছে, গুজব আছে, এখনো প্রমাণিত নয় কিন্তু আমরা জানি এটি একটি ব্যাপার। সেই ক্ষেত্রে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সর্বত্র সহযোগিতা করবেন অ্যান্ড্রু কোমোকে। একই সাথে আমরা দেখছি যে মামদানি কিছুটা হলেও তার অবস্থানের কিছু কিছু বিষয় পরিবর্তন করেছেন, সেটি আপনার কাছে শুনবো আমরা কোন সেই সমস্ত বিষয়, কেন, এবং যদি সেটি করেই থাকেন তিনি, তাহলে তার যে বেস আছে, তার যে প্রোগ্রেসিভ ভোটার আছে, তারা কি তার উপর আসলে বিরূপ হবে কিনা, হতে পারে কিনা, সেটিরও প্রভাব কেমন বলে আপনি মনে করছেন? ধন্যবাদ হাবিব ভাই, তাকিব ভাই, আসসালামু আলাইকুম। আজকের খবর, এই মুহূর্তে খবর বলি আমি আপনাকে, যে হোয়াইট হাউস থেকে কনফার্ম করা হয়েছে যে কথা হয়েছে এরিক অ্যাডামসের সাথে এবং তাকে সৌদি আরবে রাষ্ট্রদূতের পদ অফার করা হয়েছে। ওয়ান্ডারফুল। আজকের খবর এটা। এবং A thief will go to Saudi Arabia. That's nice. এবং আমাদের অ্যাডামস সাহেব বলেছে যে আমার কোনো ফর্মাল অফার করা হয়নি, আমি সেবা করতে প্রস্তুত আছি দেশের জন্য, যদি প্রয়োজন পড়ে যাবো, না করেননি তিনি। আর জবাবে ট্রাম্প সাহেব বলেছেন যে ইটস এন্টায়ারলি আপ টু হিম, উনি কি চান, কিন্তু অফার ইজ দেয়ার। Offer is there. Okay. তো কি দাঁড়ালো, এই অ্যানালিসিস আগে আমাদের নকিব ভাই করেছেন। হ্যাঁ, অঙ্কতে কি বলে, অঙ্কতে বলে যে
আমাদের মামদানি সাহেবের পক্ষে 50+ তিনি ভোট পাচ্ছেন না এখন পর্যন্ত, 42%, বেড়ে হয়তো বা 43-44%। তাকে জিততে 50+ পেতে হবে, তিনি পাচ্ছেন না। এই অঙ্কটা মাথায় রেখেই চেষ্টা হচ্ছে অন্যদেরকে একসাথে একাট্টা করা। এবং মাথা রাখবেন যেটা করছে, উদ্যোগটা কোত্থেকে আসছে, হোয়াইট হাউসের কাছ থেকে। হোয়াইট হাউস মানে ডোনাল্ড ট্রাম্প সাহেব এই শহরে কিন্তু খুব একটা পপুলার একজন লোক, কিন্তু পপুলার থেকে বলছি আমি যে এই শহরে তিনি তার জনসমর্থন তার প্রথমবারের তুলনায় 7% বাড়িয়েছেন, 20 থেকে 27% তিনি বাড়িয়েছেন। তার মানে এই দেশ, এই শহরে তার সমর্থন বাড়ছে, কমছে না, এটা একটা দিক। আমি আগে বলেছিলাম যে মামদানির 3টা চ্যালেঞ্জ। প্রথম চ্যালেঞ্জ তার ভোটিং বেসটা বাড়ান, স্পেশালি অ্যামাং আফ্রিকান আমেরিকানস। আমরা জানি যে গত নির্বাচনী প্রাইমারিতে মামদানি ভালো করেননি, মূলত ব্রঙ্কসে এবং আফ্রিকান আমেরিকানস। খুব ভালো করেছেন কে? কুমো সাহেব এবং আফ্রিকান আমেরিকানস। ফলে মামদানিকে জিততে হলে খুব দরকার পড়বে এই আফ্রিকান আমেরিকান বেসটাকে হাতের মধ্যে আনা। এটা 1 নম্বর চ্যালেঞ্জ তার। 2 নম্বর চ্যালেঞ্জ তার এই কমিউনিস্ট লেভেলটা। ট্রাম্প সাহেব তাকে কমিউনিস্ট বলেছেন, আমাদের কুমো সাহেব তাকে ডেঞ্জারাস বলেছেন, একই কথা বলেছেন আমাদের এরিক আডামস সাহেব। ট্রাম্প সাহেব তো তাকে 100% লুনাটিকও বলেছেন, 1% পাগল তাকে বলেছেন। এবং মামদানির কিছু কিছু ইস্যু আছে যেগুলি এই শহরের মেইন স্ট্রিম বা সেন্ট্রিস্ট অথবা রাইট লিনিং লোকদের কাছে জন্য ভীতিকর। তিনি আগে বলেছেন, আপনারা জানেন, ডিফান্ড দ্য পুলিশ। তিনি এর আগে বলেছেন মিলিয়নিয়ারদের প্রয়োজন নেই, লেট দেম গো। তিনি এই শহরে প্রস্টিটিউশনকে ডিক্রিমিনালাইজ করতে চান, আইনসিদ্ধ করতে চান, ইত্যাদি। যে সবই খুবই লেফট লিনিং। এবং ডিএসএ, তার যে পার্টি, ডেমোক্রেটিক সোশ্যালিস্ট পার্টি অফ আমেরিকা, তার চার্টারের মধ্যে আছে। আরো আছে কি, যে মিসডিমিনার তুলে নিতে হবে, ছোটখাটো ক্রাইম যে হয় সেই ক্রাইমগুলিকে আর ধর্তব্য আনতে হবে না, কেমন। আরো আছে কি, যে লোকাল জেল থাকতে পারবে না, জেল শহরের বাইরে দূরে থাকবে, লোকাল কোনো জেল থাকবে না, ইত্যাদি ইত্যাদি। খুবই এই শহরের জন্য এবং মধ্যবর্তী লোকদের জন্য এটা একটা এক্সট্রিম লেফট লিনিং একটা পলিটিক্স। মামদানি সাহেব গত সপ্তাহে ফর্মালি ডিসোসিয়েট করেছে নিজেকে, দূরত্ব বলছে এটা আমার প্ল্যাটফর্ম না, আমার প্ল্যাটফর্ম পড়তে চাও আমার ওয়েবসাইটে যাও, এটা আমার প্ল্যাটফর্ম না। কিন্তু এই আর্গুমেন্ট কি ধোপে টিকবে? তুমি ডিএসএ মেম্বার এবং এতদিন তুমি বলে এসছো তুমি এই সমস্ত প্রোগ্রেসিভ এলিমেন্টস কে সাপোর্ট করো, এখন তুমি বিপদে পড়ে বলছেন এটা আমার আমার প্ল্যাটফর্ম না, তাকে খুব ধোপে টিকবে? যেমন গাজাতে তার বিরুদ্ধে অভিযোগ কি, তিনি স্লোগানটা আছে যে গ্লোবালাইজ ইন্তিফাদা, তার পক্ষে তিনি ছিলেন, এখন তার চিন্তার পক্ষে নন। ফলে আপনি যেটা বললেন যে এই অবস্থান শিফট করার ফলে তার যে মেইন বেস আমেরিকা, নিউ ইয়র্কের প্রগ্রেসিভ বেসটা, ছাত্ররা, যুবকরা, তরুণরা, আমাদের মতো অভিবাসীরা, তারা কি তার প্রতি বিরক্ত হবে? নিউ ইয়র্ক টাইম বলছে যে এখন পর্যন্ত এমন লক্ষণ দেখতে পাচ্ছি না আমরা, রিভল্ট নেই এখন পর্যন্ত, কিন্তু হবে না যে তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আমার বিগেস্ট ফেয়ারটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেবের ডিরেক্ট ইনভলভমেন্ট। ট্রাম্প সাহেবকে আমি এই মুহূর্তে মনে করি খুব পাওয়ারফুল একজন লোক, আমরা তাকে ঠাট্টা করতে পারি, বাট ই ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল একটা প্রেসিডেন্ট। এবং ইফ হি ইনজেক্টস হিমসেলফ ইনটু আওয়ার পলিটিক্স, হি ক্যান বি এ বিগ ফ্যাক্টর। বলে আমি অনেস্টলি বলি, যতটা নকিব ভাই অপটিমিস্টিক, অতটা আমি অপটিমিস্টিক না, কিন্তু কারণ এই শেষ সময়ে তার ব্যক্তিগত ইস্যুগুলি সামনে আনা হবে, কোথায় তিনি ভুল করেছেন, কোথায় তিনি কি বলেছেন জানিয়ে এদেশে এই শহরের রাইট লিনিং গ্রুপটা খুব সোচ্চার হবে। বিশেষ করে বলছি আমি, সবচেয়ে বড় ক্যাম্পেইন করছে তার বিরুদ্ধে জানেন, এই ভদ্রলোকের নাম হচ্ছে কাস্তিনি। তিনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী, তার প্রায় মিলিয়ন মতো তার অ্যাপার্টমেন্ট, মিলিয়ন না হলো লক্ষ লক্ষ তার অ্যাপার্টমেন্ট আছে। ট্রাম্পদানির একটা মেইন স্টেক তার প্ল্যাটফর্মে যে রেন্ট স্টেবিলাইজ অ্যাপার্টমেন্টের দাম বাড়ানো যাবে না। তো কাস্তিনি সাহেবের 600 অ্যাপার্টমেন্ট আছে রেন্ট স্টেবিলাইজ, তিনি অলরেডি বলেছেন যত টাকা লাগে আমি খরচ করবো এই লোকটা ঠেকানোর জন্য। ফলে ক্লিয়ারলি দের ইজ এ ক্যাম্পেইন, খুব কনসার্টেড ক্যাম্পেইন মামদানিকে ঠকানোর জন্য, হারানোর জন্য। মামদানি যদি তার বেসটা না বাড়াতে পারে, আমরা কি দেখলাম এই সর্বশেষ জনমত জরিপ কি দেখতে পাচ্ছি আমরা, বেস কিন্তু বাড়ছে না।
তার সাপোর্ট কিন্তু রাফলি 42% স্ট্যাটিক হয়ে আছে। যেটা আপনি আজকের রিয়েল ক্লিয়ার পলিটিক্সের অ্যাভারেজ দেখেন, যে অ্যাভারেজ রয়েছে তার 38.2%, নট ইভেন 42। ফলে আমি লিটল ওয়ারিড। ইয়া, আমি আপনি যথেষ্ট বেশ কিছু কারণ তুলে ধরেছেন যেটি উদ্বেগ জাগানোর মতো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আপনি যেটা বললেন যে এখন পর্যন্ত নিউ ইয়র্ক টাইমস অনুসারে এটির প্রভাব তার বেসে দেখা যায়নি। তার কারণ হচ্ছে তার সাথে যারা রান করছেন আমরা জানি, ইটস এন ইন্টারেস্টিং ফিলসফি, তারা আরো বেশি দুর্নীতিপরায়ণ। এন্ড্রু কোমো বলেন, আপনি যে বিগ বিলিয়নিয়ার কথা বললেন, বড় বড় রিয়েল স্টেটের ফান্ড এন্ড্রু কোমো পেয়ে থাকেন, তিনি বিভিন্ন রকম কারাপশনে জড়িত। আর অন্যদের এরিক অ্যাডামের কথা নিলে বাদই দিলাম। আমেরিকাতে একটি খুব আশ্চর্যজনক ব্যাপার আছে। আপনি যদি অ্যাকর্ডিং টু প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যে I can go to Fifth Avenue and shoot somebody, nothing will happen, you will end up winning the election. বাট আপনি যদি নিজেকে ডিফেন্ড করেন যে না আমি এই কথা বলিনি সেই কথা বলিনি, ইউ মে এন্ড আপ লুজিং ইলেকশন। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং সাইকোলজি, বাট উই উইল সি হাউ ইট ওয়ার্কস আউট। হাউএভার গতবার যখন প্রেসিডেন্ট ট্রাম্প জয়ী হলেন তখন কিন্তু এই ক্লিয়ার পলিটিক্স যত রকম পলিটিক্স, রাইট, আরসিপি রিয়েল ক্লিয়ার রাইট, পলিটিক্স, এই যে জরিপগুলি আছে সমস্ত কিন্তু অনেকেই ভুল প্রমাণিত হয়েছেন। কাজে আমরা দেখব আসলে কি হতে যাচ্ছে। নাকিবুর রহমান, আপনার কাছে আরেকটি প্রশ্ন। এন্ড্রু কোমো একজন ডেমোক্রেট, হাত মিলিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে, যিনি একজন রিপাবলিকান, যিনি ওই প্রেসিডেন্ট যিনি ন্যান্সি পেলোসিকে বলেন যে কারাপ্ট পেলোসি, উনি জো বাইডেনকে বলেছেন যে ইজ ওয়ান অফ দ্য মোস্ট কারাপ্ট প্রেসিডেন্ট। তার ছেলের ব্যাপারে তার কথাবার্তা আমরা সবাই জানি, হান্টার বাইডেন। এবং এভরি ডেমোক্রেটিক ক্যান্ডিডেট ইজ কারাপ্ট, they are destroying the country, they are doing everything that's possible to take America down. সেই ভদ্রলোকই একজন ডেমোক্রেটের সাথে হাত মিলেছেন, যিনি হচ্ছেন এন্ড্রু কোমো। ওয়াই, আপনি কি এটাই খুব উইয়ার্ড মনে করেন? এটি খুব ইন্টারেস্টিং একটা ডাইনামিক্স মনে করেন? এবং এন্ড্রু কোমোরই বা কিভাবে উনি ডেমোক্রেটদের মুখ দেখাবেন একজন রিপাবলিকানের সাথে হাত মিলিয়ে আরেকজন ডেমোক্রেটকে পরাজিত করে? How do you see this? ইন্টারেস্টিং। আমি একটা জিনিস দিয়ে শুরু করতে চাই যে আমরা যদি 2016 সালের নির্বাচন এবং 2024 সালের নির্বাচনের পোলগুলা দেখি, তো অনেক ক্ষেত্রেই আমরা পোলগুলাকে খুব সমালোচনা করি যে পোলগুলা রাইট ছিল না। কিন্তু সত্যি কথা বলতে কি, ইফ ইউ রিড ইট ক্লোজলি, যে পোলগুলা ওয়ার অ্যাকচুয়ালি নট ফার ফ্রম রং। কারণ তারা কিন্তু সবগুলা পোলেই একটা 2% মার্জিন অফ এরর থাকে। হ্যাঁ, তো ওই আমরা যদি ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলাকে দেখি, যে ইট ওয়াজ যে ব্যাটল গ্রাউন্ড স্টেট গুলা হয়েছে যেগুলাতে ডোনাল্ড ট্রাম্প জিতেছেন, ইট ওয়াজ উইদিন দ্য মার্জিন অফ এরর, মানে 2%-এর মধ্যেই। সো দে ওয়ার নট অ্যাবসলিউটলি ইনকারেক্ট। আমরা যদি অ্যাবসলিউট রেজাল্টটা দেখি তাহলে পরে হ্যাঁ মনে হতে পারে যে দে ওয়ার রং, কিন্তু ইট ওয়াজ উইদিন দ্য মার্জিন অফ এরর। সো এই জন্য এখনো আমি খুব বেশি আস্থা হারাই না। মানে I still have to look at the poll. But answering your question, যে আপনি যেটা বললেন, যে আমরা দেখেছি যে in politics there is no permanent friend and permanent enemy. আমরা বিভিন্ন সময় দেখেছি যে for example we might get a surprise in 2026 Senate race, যে independent candidate Dan Osborne নেব্রাস্কাতে, তিনি 2024-এ জেফ ফিশারের সাথে খুব অল্প ভোটে তিনি হেরে গিয়েছিলেন সিনেট রেসে, 3% 4% ভোটে সম্ভবত। তো এবার কিন্তু দেখা যাবে যে ওই সিটে ডেমোক্রেটরা কোনো ক্যান্ডিডেটই দেবে না, সো ইন্ডিপেন্ডেন্ট একজনকে তারা সমর্থন করছে। আমরা এর আগে দেখেছি যে সেনেটর অ্যাঙ্গাস কিং মেইনের, তিনি ইন্ডিপেন্ডেন্ট সেনেটর, তিনি কিন্তু ডেমোক্রেট না, যদিও ডেমোক্রেটদের সাথে অধিকাংশ সময় ককাস করেন। ডেমোক্রেটরা কিন্তু মেইনে ওনার বিরুদ্ধে কোনো ক্যান্ডিডেট নর্মালি দেয় না। ইভেন বার্নি স্যান্ডার্স যখন সেনেটর ছিলেন, হি ওয়াজ ইন্ডিপেন্ডেন্ট সেনেটর, যদিও তিনি পরবর্তীতে ডেমোক্রেটিক ক্যান্ডিডেট হিসেবে প্রেসিডেন্সিয়াল রেস রান করার জন্য চেষ্টা করেছিলেন, বাট স্টিল তিনি কিন্তু কোনো ডেমোক্রেটিক প্রাইমারি করে তিনি সেনেটর হননি। কিন্তু তার বিরুদ্ধে কিন্তু ডেমোক্রেটরা কোনো ক্যান্ডিডেট দেয় না। সো এগেন, মানে পলিটিক্সে
ইউর এনিমি মানে এনিমিজ এনিমি ইজ ইউর ফ্রেন্ড, সো ওই 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 ক্যালকুলেশন অনুযায়ী এবং এখানে ডেফিনেটলি একটা রেসিস্ট একটা বিষয় আছে যে দেখেন কিছুদিন আগে যখন ইউক্রেনের বিষয়ে হোয়াইট হাউসে যখন বৈঠক হচ্ছিল প্রাইম মিনিস্টার স্টামারের সাথে, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার তার মানে ইসলামোফোবিয়াটা কিন্তু তিনি লুকাননি। তিনি পরিষ্কার স্টামারকে বলছেন যে আই ডোন্ট লাইক ইউর মেয়র ইন লন্ডন, সাদিক খানকে তিনি পছন্দ করেন না। সো এটা মানে এটা ডোনাল্ড ট্রাম্পের বেইজের জন্য খুব কষ্টকর মেনে নিতে যে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী শহরের মেয়র একজন মুসলমান হয়ে যাবে। এগেন ডেফিনেটলি হি ইজ প্রোগ্রেসিভ, হি চ্যালেঞ্জেস ডোনাল্ড ট্রাম্প, এই জিনিসগুলো আছে, কিন্তু তার উপরেও এই যে রেস পেইটটা যেটা, এটা ডোনাল্ড ট্রাম্প ইজ টেকিং ইট পার্সোনালি। এই কারণে মামদানিকে হারানোর জন্য হি ইজ গোনা, ইফ ইট রিকোয়ার্স হিম টু মেক এ ডিল উইথ ডেভিল, হি ইজ গোয়িং টু মেক দ্যাট ডিল উইথ ডেভিল। যেখানে ইভেন ইস্টাবলিশমেন্ট ডেমোক্রেটরা, কর্পোরেট ডেমোক্রেটরা এই পর্যন্ত সমর্থন দিচ্ছে না। চাক শুমার, হাকিম জেফ্রিজকে ধরা হতো যে হি ইজ রিয়েলি প্রোগ্রেসিভ, কিন্তু তিনি স্পিকার হওয়ার জন্য তিনি he's a bootlicker. এই কারণে সেখানে যেখানে এই এস্টাবলিশমেন্ট কর্পোরেট ডেমোক্রেটরাই মামদানিকে সমর্থন দিচ্ছে না, সেখানে ডোনাল্ড ট্রাম্প তো এটা করবেনই। এবং তিনি দেখছেন যে আমরা গত শুক্রবারও আলোচনা করেছিলাম যে ফান্ড রেজিং নিয়ে, যে যদিও অনেক বড় বড় ব্যবসায়ীরা দে আর রেডি টু ডিফিট মামদানি, কিন্তু তারা কিন্তু এখনো কাউকে পয়সা দিচ্ছে না, কারণ ইটস গোনা বি এ ওয়েস্ট যদি কনসলিডেট করা না হয় ক্যাম্পেইন গুলা। সো যখনই এরিক অ্যাডামস যেটা হাসান ভাই বললেন যে ইফ হি অ্যাকসেপ্ট যদি ড্রপ আউট করে অ্যাম্বাসেডরশিপ, কিন্তু হি হ্যাজ টু আন্ডারস্ট্যান্ড যে সৌদি আরবে যদি চুরি করে তাহলে পরে তার হাত কাটা যেতে পারে, যেটা Well, that would be something. That would be something. Keep that in mind. Keep that in mind. কিন্তু বিষয়টা হলো যে I'm sorry, I was trying not to laugh. অপটিমিস্টিক এই জন্য, মানে আই স্টিল ফিয়ার যে সমস্যা হচ্ছে, কিন্তু আমি মনে করি যে এরিক অ্যাডামস এর মতো দুর্নীতিবাজ লোককে ডোনাল্ড ট্রাম্প কিনে নিতে পারবেন। কিন্তু সিলভা ইজ এ ভেরি প্রাউড ম্যান, হি ইজ দ্য ফাউন্ডার অফ গার্ডিয়ান এঞ্জেল। I mean, he has no chance, he knows it too, but he's not going to drop out. তো আরো বিষয় আছে, সো এই জন্য দ্যাটস ওয়াই দ্যাট মেক্স মি be more optimistic. But again, Donald Trump is going to do everything he can, and Hassan Bhai jeta bolechen, I totally agree that he is very powerful person, and if he interjects himself এবং successfully opponent গুলাকে consolidate করতে পারেন, প্রচুর পরিমাণ টাকা আসবে, সমস্ত ব্যবসায়ীরা টাকা ঢেলে দেবে। So it is going to be a difficult race. ধন্যবাদ আপনাকে। আমি একটু ইন্টারজেক্ট করি এখানে, একটু বলি, রাজনীতিতে তো নৈতিকতা কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে জেতা, আমি জিতবো যে কোনো শর্তে। যেমন ধরেন আমাদের শহরের প্রাক্তন মেয়র ব্লুমবার্গ, তিনি ছিলেন রিপাবলিকান, হলেন ডেমোক্র্যাট, তারপরে হলেন ইন্ডিপেন্ডেন্ট। ডোনাল্ড ট্রাম্প সাহেব ছিলেন ডেমোক্র্যাট, হলেন রিপাবলিকান। তার মানে জেতার জন্য যা প্রয়োজন আমি তাই করবো, ফলে এখানে নীতি কোনো কথা নেই, এটা একটা ব্যাপার। আপনারা যেটা, আমার মনে হচ্ছে যে আপনারা যেটা পাশ কাটিয়ে যাচ্ছেন সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি আমেরিকার একটা শহর। আমেরিকা কিন্তু রাশিয়া না, আমেরিকা নিকারাগুয়া না, আমেরিকা একটা অত্যন্ত রক্ষণশীল দেশ। যে রক্ষণশীল দেশে নিউ ইয়র্কের মধ্যে একটা ওয়েসিস আছে, কেমন? কিন্তু এই ওয়েসিসটা কোনো ভঙ্গুর অবস্থায় আছে। এখানে যেটা খুব সহজ নয় একজন প্রোগ্রেসিভ লোকের পক্ষে, বিশেষ করে যে লোক এই মুহূর্তে গাজার জেনোসাইড নিয়ে কথা বলছে। আপনারা দেখেছেন গাজা, আপনি ট্রাই করে দেখেন, আপনি অ্যাটাচমেন্ট করতে পারবেন না। আমি একটা লেখা পাঠাচ্ছি না গাজা দিয়ে অ্যাটাচ করবার জন্য, গুগলে অ্যাকসেপ্ট করছে না। এই দেশে বাস করি আমি, সেখানে আপনি আশা করছেন যে একজন লোক গাজার ইসরায়েলি আক্রমণকে জেনোসাইড বলে প্রতিদিন গাল দেবে, নির্বাচিত হয়ে যাবে? আমি আশা করি তিনি হবে, ব্যাপারটা অত সহজ নয়। কিন্তু আমি আপনার সাথে একমত। এই যে গুগলের যে এক্সাম্পলটি দিলেন, উদাহরণটি আপনি দিলেন, এটি এত ভয়ানক আকার ধারণ করেছে। When it comes to YouTube, when it comes to Google, when it comes to Gmail, when it comes to public space, when it even X, এটি অত্যন্ত দুঃখজনক। এই দেশটি হচ্ছে ভণ্ডামিতে ভর্তি, বিশ্ব ভণ্ডের দেশ। আপনি একেবারে সঠিক বলেছেন, দ্য ইউএস ইজ ভেরি কনজারভেটিভ। তার মধ্যে একটি মরুদ্যান আছে, সেটি হচ্ছে নিউ ইয়র্ক, এবং সেটিও যদি হাতছাড়া হয়ে যায় সেটি তো তারা চাবেন না। তার জন্য যা করতে হবে সবই তারা করবেন। এবং আপনারা যারা নিউ ইয়র্ক সিটির ভোটার যারা আছেন, আপনাদেরকে সেটাই করতে হবে যেটি আপনারা চান। যদি আপনারা
এই অন্যায়ের কাছে মাথা নত করতে না চান। এই রাজনীতিতে নৈতিকতা বলে শেষ কথা নয়। আপনি জানি I don't agree with it. That's just me. But I've been proven wrong many times. I hope I'm not proven this time wrong. Anyway, হাসান ফেরদৌস, আপনার কাছে যাচ্ছিলাম আমি একটু চায়না এসসিও প্রসঙ্গে থাকব। এসসিও যে মিটিংটি হলো তারপর পরে এই প্যারেডটি হলো 80 বছর পূর্তির চায়নাতে, এবং সেটি একটি দেখার মতো জিনিস হলো। সেটির আপনার ইনিশিয়াল রিয়াকশনটি আমি শুনবো, এটি বিশ্বকে কি বার্তা পাঠায় সেটি আপনার কাছে শুনবো, এবং এই যে শি এখন একটি প্রস্তাবনা করছেন, অনেকেই বলছেন, আপনার সাথে আমি কিছুটা হলো আলোচনা করেছি, যে এখন বিশ্ব চলছে একক কর্তৃত্বে, সেটি হচ্ছে আমেরিকান কর্তৃত্ব বা ওয়েস্টার্ন কর্তৃত্ব, যদি আপনি আরেকটু ব্যাপকভাবে বলতে চান। কিন্তু তার মতামত না, তিনি একটি প্রবর্তন আনতে চাচ্ছেন, একটি পরিবর্তন আনতে চাচ্ছেন, সেটি হচ্ছে কি ইউনিপোলার, অর্থাৎ মাল্টিপোলার, নট ইউনিপোলার ইনিশিয়েটিভ। সেটি কি, সেটি আমি আপনার কাছে একটু বুঝতে চাবো। আর এই যে চায়না বা শিয়ের যে শো অফ পাওয়ার, এটিও আমাদেরকে একটু যদি তুলে ধরেন, কারণ অনেকের কাছেই এটি খুব হতবাক করার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। চলুন শুরু করি। দুটো ভিন্ন ভিন্ন ঘটনা ঘটেছে। জি, একটা হচ্ছে তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ বৈঠক হয়েছে। জি, এই শীর্ষ বৈঠকে বিশ্বের প্রায় 25টির মতো দেশ থেকে নেতারা এসেছে। 26টি। তো সেখানে কি ঘটলো, সেখানে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট শি, প্রাইম মিনিস্টার মোদি এবং প্রেসিডেন্ট পুতিন, এই তিন ক্যারেক্টার হাতে হাত ধরে হাসছেন, কথা বলছেন এবং সম্মেলনে কমন বক্তব্য দিচ্ছেন। কমন বক্তব্যটা কি, যে এতদিন পৃথিবী তোমরা, মিনিং মার্কিন যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প, ছড়ি ঘুরিয়েছে ইউনিপোলার ওয়ার্ল্ড, এক মেরুর দেশ। কিন্তু পৃথিবীটা এক মেরুর নয়, পৃথিবীটা বহু মেরুর, মাল্টিপোলার। তিনি বলেননি আমরাই সেই পোলার একটা অংশ, বলেননি, বাট ইন্ডিকেট করছেন যে আমরা হচ্ছে নতুন পাওয়ার বেস, নতুন ক্ষমতা বলয় সৃষ্টি করছি আমরা। এবং লক্ষ্য করে দেখবেন যে এটা নতুন কোনো ঘটনা নয়, কিন্তু এই উদ্যোগটা প্রথম আসে 1995-এ। তখনকার সোভিয়েত রুশ ফরেন মিনিস্টার প্রিমাকভ ছিলেন, তিনি প্রথম প্রস্তাব করেছেন ত্রয়িকা, মানে তিনটা দেশ নিয়ে একটা প্ল্যাটফর্ম করা যায় কিনা। ত্রয়িকা, ভারত, রাশিয়া এবং চীন। এবং তারা 2001 সালে জাতিসংঘে এখানে মিটিংও করেছিলেন ফরেন মিনিস্টাররা, কিন্তু কোনো প্ল্যাটফর্ম হয়নি। মিনওয়াইল 2001 সালে কিন্তু এসসিও হয়ে গেল। এসসিওটা মূলত তখন ছিল মূলত একটা নিরাপত্তা বিষয়ক ক্রস বর্ডার ইস্যুগুলিকে হ্যান্ডেল করার জন্য একটা সংগঠন। তখন মূলত ছিল কিন্তু বিভিন্ন কাজাকিস্তান, উজবেকিস্তান এদেরকে নিয়ে একটা সংগঠন, যার সঙ্গে যুক্ত হয়েছিল রাশিয়া এবং চীন। পরের সময় যুক্ত হলো পাকিস্তান, যুক্ত হলো ভারত ইত্যাদি। আমরা কি দেখলাম যে কমন ইস্যুগুলিতে এই দেশগুলি, তাদের মধ্যে পার্থক্য আছে, প্রভেদ আছে, দূরত্ব আছে, কিন্তু তারা ঐক্যবদ্ধ হলো। আপনি শুরুতে ভারতের কথা বলেছেন, মোদী সাহেবের কথা বলেছেন। আমরা জানি ভারতের সাথে চীনের দীর্ঘদিনের বিবাদ, 1962 যুদ্ধ হয়েছে। যুদ্ধ হওয়ার আগে মুহূর্তটা আপনি ভুলে যাচ্ছেন। তা হচ্ছে এই যে যুদ্ধ হওয়ার 1 মাস আগেও কিন্তু চীন ভারত ভাই ভাই এই স্লোগান, যখন চৌয়েনলায় বেড়াতে এসেছিলেন, চীন ভাই ভারত ভাই ভাই বলে স্লোগান উঠেছিল। তারপরে যুদ্ধ বাঁধল 1962। তার ফলে দীর্ঘ সময় ধরে, 62 থেকে দীর্ঘ সময় ধরে এই দুই দেশের মধ্যে বৈরিতা অব্যাহত ছিল। 2015 সালে যুদ্ধ হলো, 2020 সালেও দেখলাম আমরা এই দুই দেশ সম্মুখ সমরে লিপ্ত হই 2020 সালে পর্যন্ত। কিন্তু 20 সালের পরে একটা থয়িং দেখলাম আমরা, মানে বরফটা গলা শুরু করেছে। তার মূল কারণ, এই দেশগুলি বুঝতে পেরেছে যে আমরা যদি একে অপরের বন্ধু হই, নিকটবর্তী হই, আমাদের রাজনৈতিক বিভেদ দূরে সরিয়ে রেখে আমাদের ইকোনমিক ইন্টারেস্টে ফোকাস করি, উভয়ের লাভ আমাদের। সে কারণে আমরা দেখেছি গত 5-7 বছরে এই দুই দেশ, রাশিয়া এবং চীন এবং ভারত, তাদের সকল পার্থক্য সত্ত্বেও কাছে আবার চেষ্টা করেছে। সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে 7 বছর পরে মোদী সাহেব গেলেন চীনে বেড়াতে, এবং ছবি দেখেছেন আপনারা, মোদী সাহেব আমাদের পুতিনের ঘাড়ে হাত দিয়ে শি সাহেবের
হাতে হাত রেখে হাসতে হাসতে কথা বলছে। কি কথা বলছে? যে আমরা হচ্ছি নতুন ক্ষমতা বলয়। ঠিক এরপরে একদিন দুদিন পরে আমরা দেখলাম বেইজিং এ, আপনি যেটা বললেন, বেইজিং এ দ্বিতীয় মহাযুদ্ধে বিজয়ের মিত্রশক্তির বিজয়ের 80তম সেলিব্রেশন। আমি বলছি মিত্রশক্তি বলতে কে বোঝায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা জোটের বিজয়। একদিন আমরা কি জেনে এসেছি, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে উইন করেছে কে? আমেরিকা মেইনলি। তার সঙ্গে ছিল কে? তার সঙ্গে ছিল ফ্রান্স, তার সঙ্গে ছিল ইউকে এবং রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন। এখন বেজিং এর এই সেলিব্রেশনে বলা উচিত না তোমরা ভুল ইতিহাস শুনেছো, ইতিহাসটা তা কিন্তু নয়। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সবচেয়ে প্রধান কন্ট্রিবিউশন এসছে চীন থেকে এবং সোভিয়েত ইউনিয়ন থেকে। আমরা যুদ্ধ জিতেছি। এ কথা যখন তিনি বলছেন, ঠিক সাহেব, আমি ছবিটা দেখেছি, তিনি একবার তাকাচ্ছেন পুতিনের দিকে, আর একবার ক্যামেরার দিকে, এই ভেবে যে এই কথা কিন্তু ট্রাম্প সাহেব শুনছেন। আপনি ঠিকই বলেছেন, ট্রাম্প সাহেব উল্লেখ করেছেন তিনি শুনেছেন, কিন্তু তিনি কি বললেন? তিনি বললেন যে আমি মনে করে দিচ্ছি যে আমার রক্তের ত্যাগে তোমার চায়নার জয় হয়েছে। আরো তিনি কি বললেন? আমি দেখতে পাচ্ছি যে তোমরা তিনজন মিলে ষড়যন্ত্র করছো। শিখে তিনি বললেন আমার সালাম, আমার গ্রিটিংস পৌঁছে দিও ওই দুজনকে যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ক্লিয়ারলি মেসেজটা পৌঁছেছে তার কাছে। মেসেজটা কি? যে তুমি ট্রাম্প, তুমি আমেরিকা আর আগের একমাত্র সর্দার নও। আমেরিকার ভাষ্যকাররা কি বলছে? খুব ইন্টারেস্টিং ভাষ্যকার আমি দেখতে পাচ্ছি ফরেন অ্যাফেয়ার্স পত্রিকাতে, ম্যাগাজিনে, যে ডোনাল্ড ট্রাম্প সাহেবই কিন্তু ধাক্কা দিয়ে মোদিকে এবং পুতিনকে এবং শিকে কাছে নিয়ে এসেছেন। লিটারালি নাজিং, হি ইজ নাজিং এই শক্তিগুলিকে কাছে আসবার জন্য। কি দিয়ে? তার এই গ্লোবাল ট্যারিফ যুদ্ধ দিয়ে। এই ট্যারিফ যুদ্ধের কারণে এতদিন পর্যন্ত আমরা কি জানতাম? ভারত এবং আমেরিকা তো স্ট্র্যাটেজিক পার্টনার। আমি অনেকবার বলেছি এই দেশগুলি দুই দেশ একে অপরের স্ট্র্যাটেজিক কৌশলগত মিত্র। সেই কৌশলগত মিত্রকে ডোনাল্ড ট্রাম্প সাহেব কি করলেন? আনপ্রেসিডেন্টেড লেভেলের ট্যারিফ বসালেন 50%। এবং এর ফলে কিন্তু যদি ভারত মেনে নিত এই চুক্তি, এখনো চুক্তি কিন্তু হয়নি, তাহলে ভারতের ফার্ম ইন্ডাস্ট্রি, কৃষিজাত শিল্প ধ্বংসের মুখে পড়বে। মোদী সাহেব কি বললেন? না, আমি কিন্তু মানবো না। এবং এই না মানার ফলে কিন্তু মোদী সাহেবের ডোমেস্টিক্যালি তার জনপ্রিয়তা অনেক বেড়েছে। আমার প্রাক্তন বস শশী থারুর, যিনি কংগ্রেসের সদস্য নেতা একজন, তিনি বলেছেন যে আমার জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে মোদী আমাকে সম্মানিত করেছেন। শশী থারুর মতো লোক এই কথা বলছেন। তার মানে কি দাঁড়ালো? কার জন্য ভিক্টরি এটা? ক্লিয়ারলি এটা বড় একটা ভিক্টরি ফর রাশিয়া, চায়না এবং অলসো ফর মোদী। বিগেস্ট লুজার কে? বিগেস্ট লুজার আমাদের ডোনাল্ড ট্রাম্প সাহেব। Okay. You know that I disagree with you. I know. I also know that you're wrong. But on a different day, over a cup of coffee, we will debate. That's a different story. But Or a glass of wine. Whatever works for you, or whatever floats your boat. ওকে, না, এটি একটি ভালো জিনিস। দেখুন, আমরা অনেকে মনে করি কি দ্বিমত পোষণ মানে আপনার সাথে আমার যুদ্ধে মেতে যেতে হবে। হ্যাঁ, এই স্বাভাবিক জ্ঞানগুলো কিন্তু আমরা হারিয়ে ফেলেছি। আমি আমাদের কথা বলছি, আমাদের সমাজের কথা বলছি, সেটা দেশে হোক বিদেশে হোক। এনিওয়ে, আই হোপ পিপল হু আর লিসনিং আন্ডারস্ট্যান্ডস ইটস এ হিন্ট। এনিওয়ে, আমি এখন যে কথা বলবো হাসান ফেরদৌস খেপে যাবেন। তারপরে আমি এই প্রশ্নটি আপনাকে খেপবো না, করবো, খেপবো না। ওকে, সো রাকিবুর রহমান, আপনার কাছে যাচ্ছি আমি। অনেকেই বলছেন ডোনাল্ড ট্রাম্প যখন জয়ী হলেন, মোদী সরকার অত্যন্ত আনন্দিত, অত্যন্ত সুখকর একটি ব্যাপার তাদের জন্য হয়ে দাঁড়িয়েছিল। তার কারণ ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন থেকেই তারা এই উৎসাহ উদ্দীপনা করছিল। আমরা অনেকবার মোদীকে বলতে শুনেছি ইজ বার ট্রাম্প সরকার। এখন উনি এই
আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, হাসান ফেরদৌস আপনি দুজনই বলেছেন যে এই যে ট্রাম্পকে খ্যাপানোর ফলে এবং নোবেল শান্তি পুরস্কার তার হাত থেকে ফসকে যাওয়ার ফলে খুবই ব্যক্তিগতভাবে চটেছেন উনি মোদির উপর। এটি কোনো রাজনৈতিক অর্থনৈতিক ব্যাপার নয় যে তুমি, হ্যাঁ এটি আমার উপর দিয়ে তুমি কথা সর্দারি করছো, তুমি কে, এই ধরনের একটি ব্যাপার। এবং তার খেসারত ভারতের উপরে গিয়ে পড়ছে, জনগণের উপর। আমরা জানি যে আদানি আদানি, ওয়ান অফ দ্য বিগেস্ট বিলিয়নিয়ার ইন ইন্ডিয়া, উনি ক্রুড তেল আমদানি করেন রাশিয়া থেকে এবং এটি পরিশোধন করে বিক্রয় করেন। প্রচুর পরিমাণ উনি আয় করেছেন এখান থেকে, বিলিয়নস অফ ডলার্স। এখন এটি কিন্তু উনি বিশ্ববাজারে ছেড়েছেন, ভারতের জনগণের কিন্তু এক পয়সা লাভ হয়নি। আদানি বড়লোক হয়েছেন বহুগুণ, কিন্তু ভারতের জনগণ কিন্তু আসলে এক পয়সাও সাবসিডিজ পাননি এই তেলের। এটি আমি ভালো করে খোঁজ খবর নিয়ে জেনেছি। এটি একটি দেখার বিষয়। এই মোদি ট্রাম্পের কোলে গিয়ে বসেছিলেন নির্বাচনের পরে, এখন সেখান থেকে উনি শি জিনপিং এর কোলে গিয়ে বসতে চাচ্ছেন, কিন্তু এটিও খুব একটা সুবিধার হচ্ছে না। তার কারণ হচ্ছে অনেকে বলছেন যে আসলে যে গুডউইল দরকার, যেই গুড ফেইথ দরকার একটি ভালো পরিষ্কার সম্পর্ক তৈরি করার জন্য চায়নার সাথে, সেটি মোদি করতে ব্যর্থ হয়েছেন। যার ফলে এই যে মোদি বা চায়না ইন্ডিয়া যে সম্পর্কটি আছে সেটি খুব একটি ফলপ্রসূ হবে বলে মনে করেন না অনেকে। হোয়াট ডু ইউ থিঙ্ক? এগেন আমি হাসান ফেরদৌস ভাইয়ের সাথে কিছুটা একমত এবং সামান্য কয়েকটা জায়গায় একটু দ্বিমত করি। সো মূলত যে জায়গাটাতে আমি দ্বিমত করি সেটা হলো যে আমরা যদি ইভেন ইফ ইউ গো ব্যাক, হাসান ভাই 1962 ওয়ারের কথা বললেন, তারপরে 65 সালে পাক ভারত যুদ্ধে চায়না হ্যাড এ রোল, এবং সেই সময় যদি আমরা দেখি যে চায়নার ইকোনমি যে অবস্থায় ছিল, ভারতের ইকোনমি কিন্তু চায়নার থেকে অনেক বেটার ছিল সেই সময়। ইভেন আমরা যদি লেট 70s এর দিকেও তাকাই, যে 1970 সালে যে চায়নার ইকোনমি যে জায়গায় ছিল, ইন্ডিয়ার ইকোনমি তার থেকেও বহুগুণে ভালো ছিল। কিন্তু আমরা যদি এই কম্প্যারিজনটা করি, ডেসপাইট চায়না বিভিন্ন অবস্টেকেল ফেস করেছে, বিভিন্ন প্রতিবন্ধকতা ফেস করেছে, অন দ্য আদার হ্যান্ড ইন্ডিয়াকে যদি আমরা দেখি যে 9/11-এ যেই ওয়ার এগেনস্ট টেরর শুরু হলো বুশের দ্বারা, এই ওয়ার এগেনস্ট টেররের অ্যাবসলিউট বেনিফিশিয়ারি যদি আমরা দেখি সেটা হলো ভারত। ভারতের ইকোনমি এবং অন্যান্য যেই বিষয়গুলা, আমেরিকাতে ইন্ডিয়ান এক্সপ্যাট্রিয়েট আসা, ইন্ডিয়ান মাইগ্রেন্ট আসা, তারপরে প্রচুর পরিমাণে ভারতীয়দের প্রশাসনে নিয়োগ পাওয়া, যেটা হয়েছিল প্রেসিডেন্ট ওবামার আমলে, এই সবগুলার একটা আন্ডারলাইন যদি আমরা বিলিফটা দেখি, সেটা হলো যে আমেরিকা বিশ্বাস করত যে চায়না ইকোনমিক্যালি আমেরিকাকে চ্যালেঞ্জ করবে, এবং চায়নার সাথে যদি ইন্ডিয়া কোঅপারেট করে তাহলে পরে চায়না এবং ইন্ডিয়া একটা খুব শক্তিশালী অর্থনীতি হয়ে যাবে, যেটা আমেরিকার জন্য খুব কঠিন একটা অবস্থা হবে মোকাবেলা করা। এ কারণেই আমেরিকা ইন্ডিয়াকে তাদের পাশে চেয়েছিল এবং ইন্ডিয়ান ইকোনমিকে শক্তিশালী করার জন্য বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট এবং সহযোগিতা হচ্ছিল। কিন্তু এই সহযোগিতাগুলোর ফলে ইন্ডিয়ার ইকোনমির যে ফান্ডামেন্টাল গুলা, সেটা যেভাবে ইমপ্রুভ হওয়ার কথা ছিল সেটা কিন্তু আলটিমেটলি হয়নি। এটা ইন্ডিয়ার বিভিন্ন দুর্নীতির কারণে। এবং আপনি আদানির একটা এক্সাম্পল দিলেন। আপনি যদি আদানির সম্পদের বিষয়গুলো দেখেন, যে দে বিকেম রিচ আউট অফ ডিফারেন্ট গভর্নমেন্ট কন্ট্রাক্ট। ইভেন বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশের ইলেকট্রিসিটি সেক্টরটাকে কুইক রেন্টালের নামে আরো যে বিভিন্ন রকম দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে, যেটার অ্যাবসলিউট বেনিফিশিয়ারি হয়েছে আদানি গ্রুপ। তারপরে আপনি তেলের কথা বললেন। সো বেসিক্যালি আদানি বিকেম রিচ জাস্ট ইন লাস্ট ফিউ ইয়ার্স, এবং এরা বিভিন্ন দেশের করাপ্ট সরকারগুলার বিভিন্ন রকম সহযোগিতার কারণে হয়েছে। এবং তারা কিন্তু আদানি ইজ ফেসিং এ লট অফ ডিফারেন্ট লিগাল ইস্যুস ইন আমেরিকা। সো এই সমস্ত বিষয়গুলা কিন্তু বিদ্যমান, এবং ট্রাম্প মনে করেছিল যে মোদি মনে করেছিল যে মোদি ডেফিনেটলি, এবং যারা একেবারে প্রান্তিক রাজনীতি করে, যারা এক্সট্রিম রাজনীতি করে,
মধ্যে কিন্তু একটা সহযোগিতা আছে। আমরা দেখি যে হোয়াইট সুপ্রিমিস্টদের সাথে এক্সট্রিম জায়নিস্টদের একটা কোঅপারেশন আছে, এবং সেই বলয়ের মধ্যে কিন্তু এক্সট্রিম হিন্দুত্ববা যে মুভমেন্টটা আছে, Absolutely. তিনটা এক্সট্রিম মুভমেন্ট কিন্তু একজন আরেকজনকে কোঅপারেট করে। কিন্তু এইখানে যেভাবে অর্থনীতিটা আসবে, এবং আমরা যদি দেখি যে বিভিন্ন সময় যে এই রাশিয়ার এগেনস্টে যে এমবার্গো দেওয়া হয়েছিল, এই এমবার্গোকে কিন্তু ডিফাই করেছে ইন্ডিয়া। এবং আমেরিকার একটা বিষয় আপনি দেখবেন সব সময় যে আইডিওলজিক্যাল জায়গায় বিভিন্ন রকম ডিসএগ্রিমেন্ট থাকলেও আমেরিকার সাথে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে কিংবা আমেরিকাকে আন্ডারমাইন করে, এটা রিপাবলিকান হোক কিংবা ডেমোক্রেট হোক, এট দ্য এন্ড অফ দ্য ডে দে হ্যাভ টু পে এ প্রাইস। এবং ইন্ডিয়া কিন্তু বহুদিন ধরেই আমেরিকার ইনফ্লুয়েন্সকে আন্ডারমাইন করছিল ওয়েন ইট কাম টু রাশিয়া। মানে ইন্টারেস্টিং হলো যে রাশিয়ার সাথে ইন্ডিয়ার বন্ধুত্ব কিন্তু বহু পুরানো বন্ধুত্ব। সো সেই বন্ধুত্বকে তারা কিছুদিন পজ করেছিলেন আমেরিকা থেকে বেনিফিট পাওয়ার জন্য। এবং আমি আরো একটা ইন্টারেস্টিং এক্সাম্পল দিব, এটা শুনে অনেকে হয়তো হাসবেন, যে বাংলাদেশে যারা সোশ্যালিস্ট, যারা মস্কোপন্থী বুদ্ধিজীবী, তারা কিন্তু এই বিভিন্ন রকম এনজিও এবং মানবাধিকার সংস্থাগুলা খুলেছিলেন ৭৪ সালের দুর্ভিক্ষের সময়, এবং এ লট অফ দেম ওয়ার প্রো রাশিয়া। কিন্তু আপনি দেখবেন যে এই অর্গানাইজেশনগুলা এবং এই ব্যক্তিগুলা বিভিন্ন দিন থেকে বিভিন্ন মানে এই 74-এর পরে ইভেন রাশিয়ার পতনের পর থেকে তারা তাদের সংস্থাগুলার কাজের জন্য তারা কিন্তু ইউএসএইড এর ফান্ড পেতেন। মানে এটা ইটস এ প্যারাডক্স, এটা বিশ্বাস করতে কষ্ট হয় যে বাংলাদেশের মস্কোপন্থী সোশ্যালিস্ট ব্যক্তিগুলা তাদের এইডের পয়সা পেতেন আমেরিকা থেকে। তারা উঠতে বসতে আমেরিকাকে গালি দেয়, কিন্তু আমেরিকার অর্থ তারা পায়। কিন্তু মানে আবার ইউএসএইড এর ফান্ড বন্ধ হয়ে যাওয়ার কারণে এরা আবার এখন বিপদের মধ্যে পড়েছে। সো ইন্ডিয়ার অবস্থাটাও কিন্তু এরকম ছিল যে দে হ্যাড এ ভেরি গুড কানেকশন উইথ ফর্মার সোভিয়েত ইউনিয়ন, এবং এটা অফিসিয়ালি তারা এটা প্রকাশ্য না থাকার ছিল না, বিকজ দে হ্যাড গুড রিলেশনশিপ উইথ ইউএস। কিন্তু রিসেন্টলি দে রিনিউড দ্যাট উইথ ওভার কনফিডেন্স যে তাদের আইডিওলজিক্যাল এক্সট্রিম এলিমেন্টের যে ট্রায়াঙ্গেল বন্ধুত্বটা আছে, ইটস গোয়িং টু কম্পেনসেট ফর দেয়ার ফ্লার্টিং উইথ রাশিয়া। বাট ট্রাম্প কিন্তু এটা ভোলেনি, এবং সেই যে জায়গাটা, যে ট্রেড ডেফিসিটের জায়গা এবং আরো বিভিন্ন বিষয়ে, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ট্রাম্পের যেই প্রজেক্ট 2025, এটার কিন্তু একটা মূল বক্তব্য হলো যে হোয়াইট মানে হোয়াইট আমেরিকা প্রিভেল করা, এবং এখানে কিন্তু একটা বড় বাধা হলো ব্রাউন ভারতীয়রা। সো ওই জায়গাটাতেই কিন্তু তাদের একটা ওই মানে রেস পয়েন্ট অফ ভিউ থেকেও কিন্তু দে হ্যাভ এ গ্রিভেন্স এগেইনস্ট H1B সিস্টেম। ইন্ডিয়ানরা যেভাবে অ্যাবিউজ করেছে ইমিগ্রেশনের বিভিন্ন বিষয়গুলা, সো দে হ্যাভ এ গ্রিভেন্স দেয়ার, অলদো উই হ্যাভ Kash Patel and few other Indians in the administration. কিন্তু আপনি যদি ইভেন Kash Patelের সাথে কথা বলেন, মানে he thinks himself as a white person, সে কিন্তু নিজেকে ইন্ডিয়ান মনে করে না। I don't doubt that. সে নিজেকে কিন্তু সাদা মনে করে। So is Ramaswamy. He thinks he's white. So is Vivek Ramaswamy. Yeah. So এদের কিন্তু মানে ইন্ডিয়াকে প্রমোট করার কোনো এজেন্ডা নাই, they are just up for themselves. Right. Okay. তো এই জায়গাটাতে there is a fallout, এবং মোদি ইজ এ স্ট্রং ম্যান, হি ইজ নট গোনা বাউ ডাউন টু ট্রাম্প। এবং এই কারণে তিনি ফেরদৌস ভাই যেটা বলেছেন যে ইন্ডিয়াতে তিনি তার এই শক্ত স্ট্যান্ডের কারণে তিনি মানে কি বলা যায়, ডোনাল্ড ট্রাম্পের কাছে নতি স্বীকার না করার কারণে তিনি প্রবাবলি ইলেকশনে মাইলেজ পাবেন। কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যদি চিন্তা করি যে চায়না এবং ইন্ডিয়ার কপারেশন হয়তো কিছু কিছু জায়গায় হবে, আমেরিকার সেই একক আধিপত্যটা বন্ধের জায়গায় আসবে, কিন্তু দে আর নট কম্প্যাটেবল। আপনি যদি দেখেন অর্থনৈতিকভাবে একে অপরকে পরিপূরক করতে পারে না। That's the last word. It's not going to help India in long run. ওকে, আপনি অনেকগুলো কথা বলেছেন। অন্য কোনো সময় হলে আমরা অনেক আলোচনা করতে পারতাম, আমি এখন করতে পারছি না, কারণ আমি একটু অন্য প্রসঙ্গে যাব। আমি জানি আমি জানি আপনার মুখ চুলকাচ্ছে, আমি জানি। সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করছেন আপনারা। আপনাকে কিন্তু সেখানে 1 মিনিটের মধ্যে সেটা করতে হবে, কারণ আমি ডাকসুর ব্যাপারে আপনার একটি প্রশ্ন জুড়ে দিব। ওকে, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক আমি বলেছি কৌশলগত, তার মানে কি দীর্ঘমেয়াদী।
আমেরিকায় কে কোন ক্ষমতায় কে আসলো, ভারতে কি ক্ষমতায় আসলো, এই দিয়ে এই দুধের সম্পর্ক নির্ধারিত হয় না। যেমন ইসরায়েলে ক্ষমতায় কে আসলো, লিকুদ না লেবার, দ্যাট উইল নট ডিসাইড ইটস রিলেশনশিপ উইথ আমেরিকা, কারণ সম্পর্কটা স্ট্র্যাটেজি লং টার্ম। ভারতকে গত 15 বছরের ভিতরে আমরা কি দেখেছি, চীনের বিকল্প হিসেবে গড়ে ওঠা দেখতে দেখেছি আমরা। আমেরিকা খুব কেয়ারফুলি ভারতকে চীনের বিকল্প, চীনের বিশ্বের সুপার মার্কেট, এখন সুপার মার্কেট থেকে দোকানপাট তুলে নিয়ে আনা হচ্ছে ভারতে। যেমন আইফোন, এখন এই মুহূর্তে ভারত প্রডিউসেস মোর আইফোন দ্যান ইন চায়না, কারণ সমস্ত মাথা রাখতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে আমার বিগেস্ট চ্যালেঞ্জ, থ্রেট হচ্ছে, আমার চ্যালেঞ্জ নয়, আমার থ্রেট হচ্ছে চীন, ভারত নয়। চীন আমার প্রধান শত্রু, অ্যাডভার্সারি, জাস্ট নট কম্পিটিটর, আমার অ্যাডভার্সারি। বলে আমার একটা বিকল্প স্থান লাগবে, চীনকে ছাড়া আমি পারবো না, সব তৈরি হয় সেখানে, আলপিন থেকে ট্রাক্টর সবই তৈরি হয় সেখানে। আই নিড অ্যান অল্টারনেটিভ প্লেস যেখানে আমার এগুলো তৈরি হবে। কোথায় তৈরি হবে? ভারত। কেমন আপনি একটু আগে বলেছেন, এই যে খেপে গেল ভারত সাহেব, ট্রাম্প সাহেব ভারতের উপরে, কেন খেপলেন? কোনো নীতিগত কারণে নয়, এটা পিওরলি ব্যক্তিগত কারণে। কেমন আপনি বললেন তেল কেনে ভারত রাশিয়া থেকে, রাশিয়ার বিরুদ্ধে তো কোনো সাইন আরো তিনি করেননি, তার যদি রাগ রাশিয়াকে নিয়ে হবে, he must impose sanctions against Russia, not a single sanction. চীন লার্জেস্ট ইম্পোর্টার কে? চীন, যার বিরুদ্ধে তো কোনো ইম্পোজ করেন। ভেরি ইন্টারেস্টিং, দ্যাটস ট্রু। তিনি করছেন ভারতের উপরে, কারণ তিনি ভারতের উপর খেপেছেন। হ্যাঁ, এবং ভালোই খেপেছেন, এবং সেটি এটা নীতিগত নয়, আমি আপনার সাথে একমত, ব্যক্তিগত। কিন্তু আপনাদের যে ব্যাখ্যা, দ্যাট ওয়াজ নট কারেক্ট এট অল। ওকে, গুড। কিন্তু আমি আসলে ইন্ডিয়া এবং চায়নার যে সম্পর্কটি আছে সেটির ব্যাপারে মোর কিন ছিলাম আগের প্রশ্নে, নট ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ অর মোদি অর ট্রাম্প। এটি নিয়ে আমরা পরবর্তীতে অনেক আলোচনা দরকার আছে, কারণ আজকে বেশ কিছু বিষয় তুলে এসেছে যেটি এখন আর কোনো মতেই আলোচনা করা সম্ভব নয়। আমি জানি, আমি চেষ্টা করলেও পারবো না। আমার প্রডিউসার বলছেন কাট ইট। সো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আপনারা দুজনেই ভালো থাকবেন। দর্শক, আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। শুভরাত্রি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।